আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবে, সাথে আছি আমি হাসানুর ইসলাম। বাংলাদেশ পোশাক রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে আলোচনায় আসে। বর্তমানে বাংলাদেশ পোশাক রপ্তানির পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য, প্যাকেটজাত খাদ্যদ্রব্য, কেমিক্যাল, মাছ, পাট এবং চামড়াজাত পণ্য রপ্তানি করছে। মেড ইন বাংলাদেশ এসব পণ্যের গুণগত মান অনেক ভালো এবং দামেও সস্তা। বাংলাদেশ এখন আর সস্তা শ্রমিকদের কল্যাণে পোশাক রপ্তানির দেশ নয়। আমাদের দেশেই অনেক জ্ঞানীগুণী মানুষকে বলতে শুনি, পোশাক বিক্রি করে কোনো দেশ ধনী হতে পারে না। আমেরিকা এত বোমা আর যুদ্ধবিমান বানায়, কিন্তু সামান্য পোশাক বাংলাদেশ থেকে ক্রয় করে কেন? আমেরিকা চাইলেই তো বানাতে পারে। তারা আরও বলে বাংলাদেশের পোশাক রপ্তানি খারাপ ফল বয়ে আনবে, কারণ এখন সস্তা শ্রমিক। কিন্তু যেদিন শ্রমিকদের মজুরি সস্তা থাকবে না, তখন অনেক শিল্প কারখানার মালিক বাংলাদেশ ছেড়ে দিবে। তাদের এই কথার যুক্তি আছে, কিন্তু কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটি বিষয়ে কম বা অল্প জানা দোষের কিছু নয়, কিন্তু অল্প বা কম জেনে যখন আপনি বক্তব্য ও বাংলাদেশের সরকারের অর্থনৈতিক পলিসির ওপর আঙ্গুল তুলবেন, তখন আমি মনে করি অবশ্যই তা অন্যায়ের। দেখুন, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কেন বাংলাদেশ কিংবা ভিয়েতনামের মতো দেশ থেকে পোশাক ক্রয় করে? তার কারণ হলো এই যে দেশগুলোর শ্রমিকদের মজুরি অনেক কম। এটা ঠিক, বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বৃদ্ধির অন্যতম কারণ সস্তা শ্রমিক। কিন্তু বাংলাদেশ যে অর্থনৈতিক মডেল ফলো করছে, তা দিয়েই তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও চীন আজকের এই অবস্থানে এসেছে। এই মডেলের দেশগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ে স্বল্প ভারী শিল্প কারখানাকে ফোকাস করে, যেমন পোশাক শিল্প। দক্ষিণ কোরিয়া, চীন এবং তাইওয়ানও একসময় শুধুমাত্র পোশাক রপ্তানি করত, কিন্তু এখন তারা ইলেকট্রনিক্স পণ্য ও সফটওয়্যার রপ্তানিকারক দেশ হয়ে গিয়েছে। প্রথমে তারা স্বল্প ভারী শিল্পকে ফোকাস করেছে, তারপরে ভারী শিল্পকে ফোকাস করেছে। আপনি যদি একজন শ্রমিককে গ্রাম থেকে ধরে এনে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কাজে বসিয়ে দেন, তাহলে তিনি কোনোভাবেই সেটা করতে পারবে না। আমাদের দেশ ঠিক একইভাবে প্রথমে শিক্ষার সুযোগ না পাওয়া শ্রমিকদের পোশাক শিল্পে কাজে লাগাচ্ছে, তারপর তাদের এই পরিশ্রমের রপ্তানির উপর ভর করে ভারী শিল্প যেমন ইলেকট্রনিক্স, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোবাইল, কেমিক্যাল, আইসিটি ইত্যাদি উৎপাদন শুরু করছে। এ সকল ভারী শিল্প কারখানায় শিক্ষিত ও দক্ষ জনবল দরকার হয়। আমরা এখন পোশাক রপ্তানি করছি, তার মানে এই নয় যে আমরা পোশাক শিল্পেই থেকে যাব। আমরা আস্তে আস্তে ভারী শিল্পের দিকে ধাবিত হচ্ছি। আমাদের পণ্য এখন বিভিন্ন দেশের বাজারে তোলফাড় ফেলে দিয়েছে। মেড ইন বাংলাদেশ ইলেকট্রনিক্স পণ্য, প্যাকেটজাত খাদ্যদ্রব্য, কেমিক্যালজাত পণ্যের পর এবার আমাদের পরিষ্কার কাঁচ তৈরি শিল্প এখন ভারতীয় বাজারে ঢুকে তোলপাড় করে দিচ্ছে। এ নিয়ে কী বলছে ভারতীয় মিডিয়া, চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিও শেষে ভারতীয় মিডিয়ার কথার জবাব দিব আমরা। चाइना के नक्शे कदम पे चलने वाला बांग्लादेश अब भारतीय मैन्युफैक्चरर्स को चाइना की तरह ही नुकसान पहुंचाने की लगातार कोशिशें कर रहा है और टेक्सटाइल, फुटवियर और केमिकल्स के बाद अब ऐसी चीज की डंपिंग भारत में करने लग गया है जिसका इस्तेमाल कंस्ट्रक्शन, ऑटोमोबाइल और सोलर एनर्जी के क्षेत्र में किया जाता है। फ्री ट्रेड एग्रीमेंट का हाथ पकड़ के बांग्लादेश धीरे धीरे भारतीय मैन्युफैक्चरर्स का गला पकड़ने की तैयारी में है। हम बात कर रहे हैं क्लियर फ्लोट ग्लास की, जिसको बांग्लादेशी मैन्युफैक्चरर्स अब भारत में सस्ती कीमतों पर डंप करने लग गए हैं और जिसकी कीमत भारतीय मैन्युफैक्चरर्स को चुकानी पड़ रही है। आपको बता दें कि डंप करने का मतलब होता है ओरिजिनल मार्केट प्राइस से भी कम कीमत में किसी फॉरेन मार्केट में सामान एक्सपोर्ट करना। इतनी बड़ी मात्रा में क्लियर फ्लोट ग्लास की भारत में डंपिंग की वजह से भारतीय मैन्युफैक्चरर्स को खासा नुकसान उठाना पड़ रहा है और सस्ता होने की वजह से खराब क्वालिटी के इन ग्लासेस का इस्तेमाल खिड़की, रेफ्रिजरेशन, ऑटोमोबाइल्स और सोलर एनर्जी के क्षेत्र में छोटे भारतीय मैन्युफैक्चरर्स कर रहे हैं। वैसे पहली बार नहीं है कि बांग्लादेश भारत की दी हुई मदद का गलत तरीके से इस्तेमाल कर रहा है। इससे पहले भी बांग्लादेश की ऐसी हरकत की वजह से वहां से इंपोर्ट होने वाले जूट बैग्स, हाइड्रोजन पेरोक्साइड, बैकपैक्स और फिशिंग नेट्स पे भारतीय सरकार द्वारा इंपोर्ट ड्यूटी लगाई गई थी। दरअसल बांग्लादेश अभी लीस्ट डेवलप्ड कंट्रीज की लिस्ट में आता है और अगर भारत को बांग्लादेश से इंपोर्टेड किसी भी चीज पर एंटी डंपिंग ड्यूटी लगानी हो तो उससे पहले ट्रेड रूल्स के अनुसार भारत को बांग्लादेश से पूछकेस में इन्वेस्टिगेशन करनी होती है। किसी भी डंपिंग के खिलाफ बिना पूछे की गई कोई भी इन्वेस्टिगेशन साफ्ता रूल्स के खिलाफ होती है और इसलिए भारतीय मैन्युफैक्चरर्स के कहने पे भारतीय सरकार ने ये शिकायत बांग्लादेशी हाई कमीशन के सामने रखी है और जल्द ही डिस्कशन के बाद फ्लोट ग्लास की डंपिंग को लेकर इन्वेस्टिगेशन शुरू की जाएगी और अगर इसमें बांग्लादेशी मैन्युफैक्चरर्स आरोपी पाए गए तो एंटी डंपिंग ड्यूटी तुरंत लगाई जाएगी। बांग्लादेश के 3 बड़े मैन्युफैक्चरर्स इन ग्लास को भारत में डंप कर रहे हैं और ये डंपिंग एक साल में बहुत तेजी से बढ़ी है। जहां फाइनेंशियल ईयर 2019 से 2020 के बीच बांग्लादेश ने $0.7 मिलियन के ग्लास का एक्सपोर्ट भारत को किया था, वहीं 2020 से 2021 के बीच ये एक्सपोर्ट 357% बढ़ के $3.39 मिलियन तक पहुंच गया। ये बात सच है कि बांग्लादेश बहुत तेजी से मैन्युफैक्चरिंग की फील्ड में आगे बढ़ रहा है और ये रफ्तार भारत से कहीं ज्यादा है। पर बांग्लादेश की इकोनॉमी ज्यादातर एक्सपोर्ट पे बेस्ड है क्योंकि बांग्लादेश का खुद का मार्केट काफी छोटा है
ऊपर से कई देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट और लीस्ट डेवलप्ड नेशन का दर्जा मिलने की वजह से ये देश अब दूसरे बड़े देशों के मार्केट की रिस्पेक्ट करना भूल गया है, खासकर ऐसे पड़ोसी देश की जिसकी वजह से बांग्लादेश हर साल $1 मिलियन कमा रहा है। बांग्लादेश से भारत को हो रहे एक्सपोर्ट के खिलाफ हम बिल्कुल भी नहीं है, लेकिन तब तक जब तक ट्रेड रिलेशंस में गलत प्रैक्टिसेस ना अपनाई जाए। ये बात निश्चित है कि भारतीय सरकार लोकल मैन्युफैक्चरर्स को बचाने के लिए ऐसे कदम उठा सकती है जिसकी वजह से बांग्लादेशी एक्सपोर्टर्स का बिजनेस ठप पड़ सकता है। पर ये भारत की उदारवादी नीति ही है जिसकी वजह से भारत उन सभी नियमों का पालन कर रहा है जिसकी वजह से बांग्लादेश जैसे पड़ोसी देश को नुकसान ना पहुंचे। इसलिए बांग्लादेशी मैन्युफैक्चरर्स को गुंडागर्दी करने से पहले ये सोचना चाहिए कि जिस देश के साथ वो पंगा ले रहा है वो अगर अपनी पे आ जाए तो अच्छे अच्छे चूरन देशों का पेट खराब हो जाता है। लाइक किए बिना मत जाइएगा अगर आप इस वीडियो को यहाँ तक देख चुके हैं, और अगर आप भी भारतीय मैन्युफैक्चरर्स के साथ खड़े हैं तो अपना सपोर्ट दिखाने के लिए कमेंट सेक्शन में OI यानी कि ओनली इंडियन जरूर लिखेगा। আমরা ভিডিওতে দেখছিলাম স্বল্প জ্ঞানহীন ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশ নাকি চীনের নকশায় চলে। এদের কথা শুনে হাসি পায়, কারণ কিছুদিন আগে ভারতীয় আরেকটি মিডিয়ার নিউজে দাবি করেছিল বাংলাদেশ নাকি ভারতের কথা মতো চলে আজকের এই অবস্থানে চলে এসেছে। ভারত নাকি বড় ভাইয়ের মতো বাংলাদেশের মাথার উপর হাত রেখেছে, আর এজন্যই বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ দেওয়ার সাহস পেয়েছে। অথচ আজ বলছে বাংলাদেশ নাকি চীনের নকশায় চলছে। এদের যখন যা ইচ্ছা তাই বলে। কথায় আছে পাগলের সুখ মনে মনে। বাংলাদেশকে নিয়ে তারা মনে মনে সুখ খোঁজে। বাংলাদেশি কোম্পানিগুলো নাকি ভারতীয় কোম্পানিগুলোর গলা চেপে ধরেছে। আসলে এই কথাটা আমাকে অনেক গর্বিত করেছে। স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার লাখো শহীদরা হয়তো আজকের এই দিনের কথাটার জন্য জীবন দিয়েছিল। তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন এই দুর্ভিক্ষের সোনার বাংলা একদিন নিজের পায়ে দাঁড়াবে। আজ হয়তো তাদের আত্মা তৃপ্তি পেয়েছে। বাংলাদেশি পণ্যের এমন দাপট যে ভারতের বাজারে ভারতীয় পণ্যগুলোকেই টক্কর দিচ্ছে। এই ভারতীয় মিডিয়া দাবি করছে বাংলাদেশের এই সকল পণ্য খারাপ কোয়ালিটির। আবারও মনে মনে সুখ খোঁজার ব্যর্থ প্রচেষ্টা। বাংলাদেশ এমন দেশেও পণ্য রপ্তানি করে যে দেশের বর্ডারেও ভারতীয় কোম্পানিগুলোর পণ্য পাঠানোর সাহস হবে না। কোয়ালিটি পণ্য বলতে আমরা মেড ইন জাপান বা কোরিয়ার পণ্য বুঝি। জাপান ও কোরিয়াতেও আমাদের দেশের কোম্পানিগুলোর পণ্য রপ্তানি হচ্ছে। যদি বাংলাদেশি পণ্যগুলোর মান খারাপ হতো তাহলে সাধারণ ভারতীয়রা কেন এগুলো ক্রয় করছে? ভারতীয় মিডিয়া ও সরকার চেষ্টা করেও বাংলাদেশি পণ্যগুলোকে বাজার থেকে বের করে দিতে পারছে না। আমরা গর্বিত আমাদের কোম্পানিগুলোর প্রতি। এখানে এই ভারতীয় মিডিয়া বয়কটের হুমকি দিচ্ছে আমাদের। সেই সাথে বাংলাদেশ নাকি ভারত থেকে $1 মিলিয়ন আয় করে, কিন্তু আমার মনে হয় তারা ভুলে গেছে বাংলাদেশ থেকে ভারত $1 বিলিয়ন আয় করে। ভারত ও বাংলাদেশের মোট ট্রেড $10 বিলিয়ন, যেখানে ভারত $8.5 বিলিয়ন রপ্তানি করে আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র $1.5 বিলিয়ন। যদি ভারত বাংলাদেশি পণ্য বয়কট করে তাহলে আমাদের সরকারও সুযোগ পেয়ে যাবে ভারত থেকে আসা $8.5 বিলিয়ন পণ্যতে নিষেধাজ্ঞা জারি করা। সুতরাং ভারত বাংলাদেশের সাথে ট্রেড বন্ধ করলে আমাদের থেকে তাদেরই ক্ষতি বেশি হবে। ভারত এর আগেও নানা অদ্ভুত কারণ দেখিয়ে আমাদের পণ্যের উপর ট্যাক্স বসিয়েছে, কিন্তু আন্তর্জাতিক চাপে পড়ে তা আবার উঠিয়েছে। এখন কাঁচ শিল্পের পণ্যের উপরও ডাম্পিং ট্যাক্স বসাতে চাইছে ভারত। ডাম্পিং হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে ডাম্পিং করা দেশ নিজের উৎপাদন খরচের থেকেও অল্প দামে অন্য দেশে পণ্য বিক্রি করা শুরু করে। ভারত বলছে বাংলাদেশ এতটাই ধনী হয়ে গিয়েছে যে বাংলাদেশের কোম্পানিগুলোকে বলছে তোমরা উৎপাদন খরচেরও কম দামে পণ্যগুলো বিক্রি করো ভারতে, যেন ভারতের শিল্প ধ্বংস হয়ে যায়। আসলে ভারতীয়দের পাগলামির সীমা নেই। যদি ভারত ও পাকিস্তান নিজেদের বাজার বাংলাদেশের জন্য খুলে দেয় তাহলে আমি 100% নিশ্চয়তার সাথে বলতে পারি এসব বাজার বাংলাদেশের দখলে চলে আসবে। কিন্তু দুঃখের বিষয় আমরা বাংলাদেশিরা বাজারে গিয়ে ভারতীয় কিংবা বিদেশি পণ্য খুঁজি। আজ থেকে আসুন আমরা সবাই শপথ করি বিদেশি পণ্য বয়কট করব এবং দেশি পণ্য কিনব। সোনার বাংলার সোনার মানুষদের হাত ধরেই এগিয়ে যাক আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।